আসসালামু আলাইকুম। এখন আমরা গতিশক্তি এবং বিভব শক্তি বা স্থিতিশক্তি নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখে নেই, সেটা হলো আমরা যখন বলি ধনাত্মক কাজ বা ঋণাত্মক কাজ কোণের সাথে সেটার একটা সুন্দর সম্পর্ক আছে। সেটা হলো cos থিটার মান যেহেতু ধনাত্মক হয় যখন কোণের মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হয়, 0 ডিগ্রি সহকারে কিন্তু 90-র চেয়ে ছোট, এবং cos থিটার মান ঋণাত্মক হয় 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি সহকারে। অর্থাৎ ধনাত্মক কাজের শর্ত হলো থিটার মানটা অবশ্যই 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট, 0 ডিগ্রি সহকারে। আর ঋণাত্মক কাজের শর্ত হলো কোণের মানটা 90 ডিগ্রির চেয়ে অবশ্যই বড় হবে এবং 180 ডিগ্রি সহ 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। অর্থাৎ আমরা যদি ধনাত্মক কাজের চিত্র দেখাই ধনাত্মক কাজের, তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ এই 90-র চেয়ে ভিতরের দিকে থাকতে হবে, 90 থাকা যাবে না, 90-র চেয়ে ভিতরের দিকে সূক্ষ্ম কোণ হতে হবে। অর্থাৎ থিটা লেস দেন 90 ডিগ্রি কিন্তু 0 ডিগ্রি সহকারে। আর আমরা যদি ঋণাত্মক কাজের শর্ত দেখি, তাহলে বল যদি এদিকে হয় সরণ অবশ্যই আর চেয়ে বড় হতে হবে এবং এ পর্যন্ত, কিন্তু 90 ডিগ্রি হওয়া যাবে না। অর্থাৎ 90-র চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম। বল এদিকে সরণ এদিকে, এইরকম যে কোনো ডিগ্রি হতে পারবে। তো এখন আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করি। গতিশক্তি কোনো বস্তু গতিশীল থাকার কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। গতিশক্তির সূত্র আছে, সেটা আমরা কাজের সূত্র থেকে একটু বের করে নিয়ে আসি। কাজ সমান যেহেতু ডাব্লিউ সমান এফএস বা এমএএস, আমরা এই সমীকরণে এসটার পরিবর্তে নিউটনের গতির সমীকরণগুলো ছিল এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখানে যদি বস্তুর আদিবেগ 0 থাকে, অর্থাৎ স্থির অবস্থা থেকে বস্তু যাত্রা শুরু করে, তাহলে এস সমান দাঁড়ায় হাফ এ টি স্কোয়ার। এই মানটা আমরা যদি বসাই তাহলে গতিশক্তির জন্য আমাদের সুন্দর একটা সমীকরণ আসে, যে সমীকরণটা সব সময় আমাদের ব্যবহার করতে হয়। তাহলে এস এর পরিবর্তে আমরা এই মানটা বসে দিই হাফ এ টি স্কোয়ার। তাহলে সমীকরণটা কেমন দাঁড়ায়? এ স্কোয়ার টি স্কোয়ার, হাফটা বের করে নিয়ে আসলাম, তাহলে হাফ এম। দুটার মধ্যে যেহেতু বর্গ আছে একবারে দিতে পারি। এখন এটিকে আমরা আবার ত্বরণের সমীকরণ থেকে নিয়ে আসতে পারি। ত্বরণ এ সমান যেহেতু ভি বাই টি বা ভি মাইনাস ইউ বাই টি, আদিবেগ আমরা 0 ধরছি, তাহলে ভি সমান আমাদের এখানে এটি নিয়ে আসতে পারি। অর্থাৎ আমাদের এই সমীকরণে এটির পরিবর্তে আমরা ভি বসে দিলে হাফ এম ভি স্কোয়ার সমান আমরা এই কৃত কাজের মান পাবো। তো এই কৃত কাজটাই হলো আমাদের গতিশক্তি টি, অথবা এটাকে অনেক সময় ইকে দ্বারাও প্রকাশ করা হয়। তো এটা হলো আমাদের গতিশক্তির সমীকরণ। এই সমীকরণের দিকে তাকালে আমরা দুইটা জিনিস খেয়াল করি। একটা হলো গতিশক্তির সমীকরণের মধ্যে বস্তুর ভর নিহিত এবং বস্তুর বেগ নিহিত। তো একটা বস্তু নিয়েই যদি আমরা চিন্তা করি তাহলে সেটার তো ভর ফিক্সড থাকে, তখন আসলে গতিশক্তির পরিবর্তনটা কার উপর নির্ভর করে? শুধু ভি স্কোয়ারের উপর। তাহলে হাফ এমটা যদি আমরা ধ্রুবক ধরি, সমানুপাতিক চিহ্ন দিই, তাহলে গতিশক্তিটা নির্ভর করে বস্তুর বেগের উপর। তাহলে যে বস্তুর বেগ যত বেশি সেই বস্তুর গতিশক্তি তত বেশি, এবং এটা শুধু সমানুপাতিক না, বর্গের সমানুপাতিক। অর্থাৎ বস্তুর বেগকে যদি আমরা 2 গুণ বৃদ্ধি করি তাহলে গতিশক্তি বৃদ্ধি পাবে 4 গুণ।
কারণ ভি স্কোয়ার। বস্তুর বেগকে যদি 3 গুণ বৃদ্ধি করি গতিশক্তি বৃদ্ধি পাবে 9 গুণ। বস্তুর বেগকে যদি অর্ধেক করি গতিশক্তি হবে 4 ভাগের 1 ভাগ। বস্তুর বেগকে যদি 3 ভাগের 1 ভাগ করি তাহলে গতিশক্তি হবে 9 ভাগের 1 ভাগ, 1 ভাগ 9 গুণ। আশা করি এটা বুঝতে পারছি। এবং ভরের কথা যদি বলি তাহলে ভর যদি আমরা দ্বিগুণ করি গতিশক্তি দ্বিগুণ হবে, সিম্পল হিসাব। যেমন আমি বুঝাই, 10 কেজি ভরের একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে আর গতিশক্তি আসবে হাফ এম ভি স্কোয়ার, হাফ গুণন এম এর মান 10, ভির মান 5 এর উপর স্কোয়ার 25, 25কে 250 ভাগ 2, তাহলে 125 জুল আসলো। কিন্তু বস্তুর ভরকে যদি আমি 20 কেজি করি তাহলে এখানে শুধু 20 হবে, তখন 125-এর ডাবল 250 জুল আসবে। অর্থাৎ ভরকে দ্বিগুণ করলে গতিশক্তি দ্বিগুণ হবে। এবার আমরা বেগকে চেঞ্জ করি। ভরটা ধরলাম 10 কেজি ছিল, বস্তুর বেগ আগে ছিল 5 কেজি, আমরা গতিশক্তি পাইছিলাম 125 জুল। এবার আমরা বেগকে দ্বিগুণ করলাম, 10 মিটার পার সেকেন্ড করলাম, তাহলে বস্তুর গতিশক্তি কত হয়? 100 গুণন 10, 500। অর্থাৎ বস্তুর বেগকে যদি আমি দ্বিগুণ করি তাহলে গতিশক্তি হয়ে গেছে 4 গুণ, 125-এর 4 গুণ 500 জুল। তো এইভাবে বস্তুর ভর এবং বেগের সাথে গতিশক্তির পরিবর্তন হয়। এখন আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করি। বিভব শক্তিটা বস্তুর গতিশীল থাকার জন্য ঘটে না। বস্তু যে স্থির থাকে, এই স্থির থাকার জন্যই ওর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে সেই শক্তিকে বস্তুর বিভব শক্তি বলে। তো বিভব শক্তির সূত্রটা এই কাজের সমীকরণের থেকেই তো আসবে, এফএস। বস্তুর বিভব শক্তির জন্য আমরা বস্তুকে নির্দিষ্ট এক ভূমি থেকে নির্দিষ্ট একটা উচ্চতায় তোলার ক্ষেত্রে ধরি সাধারণত। তো এই উচ্চতাটা যদি এইচ হয় এবং বস্তুর ভর যদি এম হয় তাহলে আমরা এফএস এর পরিবর্তে এফ এইচ লিখতে পারি এবং এফ এর পরিবর্তে এম জি লিখতে পারি। কেন এম জি? কারণ বস্তুকে যখন আমরা উপরে তুলি তখন এর উপর শুধু অভিকর্ষ ত্বরণই কাজ করে, তখন বস্তুর ওজন এফ সমান এম জি চলে আসে। তাহলে সূত্রটা দ্বারা এম জি এইচ, এবং এটাকে আমরা বিভব শক্তি ভি লিখতে পারি বড় হাতের, অথবা ইপি দ্বারাও লিখতে পারি। এই ইপি সমান এম জি এইচ, এই বিভব শক্তির মানটা তাহলে কার উপর নির্ভর করতেছে? অভিকর্ষ ত্বরণের ওপর, বস্তুর ভরের ওপর এবং বস্তুর উচ্চতার ওপর। অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠে সাধারণত ফিক্সড থাকে, তাহলে আমরা বলতে পারি বস্তুর ভর যদি বৃদ্ধি করি তাহলে বিভব শক্তি বৃদ্ধি পায়। একইভাবে বস্তুর উচ্চতা যদি বৃদ্ধি করি বস্তুর বিভব শক্তি বৃদ্ধি পায়। গতিশক্তির ক্ষেত্রে বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি হতো 4 গুণ, কারণ ওখানে বর্গ ছিল। এই সমীকরণে কোনো বর্গ নাই, তাহলে আমরা ভর যদি দ্বিগুণ করি বস্তুর বিভব শক্তি দ্বিগুণই হবে। বস্তুর উচ্চতা যদি দ্বিগুণ করি বিভব শক্তি দ্বিগুণই হবে। তো উচ্চতা অর্ধেক করলে বিভব শক্তি অর্ধেক হবে, উচ্চতা 5 গুণ করলে বিভব শক্তি 5 গুণ হবে। সাধারণ সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ইপির সাথে এইচ এর সম্পর্কটা শুধু সমানুপাতিক। তো এটা গেল গতিশক্তি বিভব শক্তি। তো আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারের অন্য বিষয় নিয়ে আলোচনা করব।